নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বুধোর মায়ের মৃত্যু। এই গল্পে আমরা এক বিধবা নারীর কথা শুনব, যিনি বয়স বাড়লেও ছিলেন অসাধারণ সুন্দরী, তেমনই ছিলেন তীক্ষ্ণভাষী, অথচ অন্তরে ছিলেন অদ্ভুত কোমল। তার কাছে কেউই কখনো খালি হাতে ফিরে যেত না। সেই বৃদ্ধারই শেষ পরিণতি কী হয়েছিল সেটাই আমরা শুনব আজকের এই গল্পে। চলুন তাহলে শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বুধোর মায়ের মৃত্যু। বুধমণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধমণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে। এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না খেয়ে মারা গেল। বুধমণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি, বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধোর টাকা বা ধান সবই ওর মায়ের, বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধমণ্ডলকে চুপ করে থাকতে হয়, যদিও তার বয়স হলো এই 47। ওর মার বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনও অনেককাল পরে দেশে এসে আবার বাস করছি কি না ঠিক তেমনই আছে। তবে মাথার চুলগুলো যা পেকেছে। অনেকদিন আগের কথা মনে পড়ে। হরিরায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয় নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন, যাতে আমি অবাক হয়ে প্রৌঢ়দাদুর মুখের দিকে চেয়ে রইলাম। চণ্ডী মুখুজ্জে মশাই জবাব দিলেন, আর বলো না ও মেয়ে ছেলের কথা, অনেক টাকা খুইয়েছি ও মেয়ে ছেলের পেছনে। জবাবটা আজও বেশ মনে আছে। একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়স বাড়লে শুনেছিলাম বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বাল বিধবা, ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে, এই রকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়স 40-এর কম নয়, কিন্তু তখনও তার চেহারা বেশ 68 গড়ন, মাথায় এক ঢাল কালো চুল, আমার বাবার বয়সী গ্রামশুদ্ধ লোকের প্রণয়নী। তারপর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে, সেই এক চেহারা, এতটুকু টসকায়নি কোনোদিনও। দেশ ছেড়ে চলে এলাম ম্যাট্রিক পাশ করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়ায় সেবার আবার এসে গ্রামে ঘর বাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। কাকে জিজ্ঞেস করলাম, বলি সেই বুধোর মা বেঁচে আছে। খুব, কাল ঘাটে দেখলে না? না। আজ দেখে এসো, তার মাথার চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি। 2-1 দিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনই আছে যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন 70-72 বছর বয়সে মুখের চেহারা বদলায়নি, এ কখনো সম্ভব? তারা বুধোর মাকে দেখেননি, নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালে বুধোর মার মাথায় যেন সাদা পরচুল পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবার দিন আমার এমনি মনে হলো, পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হলো, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস জ্যাঠার দল, আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারত বুধোর মা। কত পয়সাই একসময় তোমরা খরচ করে গিয়েছো ওর পেছনে। বললাম, এসো বুধোর মা, কি মনে করে, অনেক দিন পরে দেখলাম। আর বাবা, গায়ে ঘরে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এখন একটু সামলেছি, তাই উঠে হেঁটে বেড়াচ্ছি। তা
হাতে কি? গোটা কত কাগজি লেবু। বলি দিয়ে আসি যাই। তুমি আর আমার পঞ্চা 2 মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল। পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর 3-4 হলো। গায়ের যাকেই জিজ্ঞেস করি ওকে ভালো কেউ বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ। দাশু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? প্রাত পেন্নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, জ্বলছে না ভালো। অনেক হাড়ি কাঁচা আসবে, কাঠের অমিল দা ঠাকুর। তোরা কি কাঠ দিয়ে পণ জ্বালাস না পাতা দিয়ে? শুধু পাতা দিয়ে কি জলে দা ঠাকুর? কথার যেমন ধারা। হ্যাঁ রে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? ওই বুধোর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। বুধোর বউ বুঝি ঝগড়াটে? ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড় বুড়ো ছেলে টু শব্দ করবার জো নেই। তা ছেলের বউয়ের কি আর জো আছে? সব মুঠোর মধ্যে পুড়ে বসে আছে। টাকা কড়ি ধানের গোলা সব ওর নামে। ছেলে কাজেই জুজু হয়ে থাকে। চিরকালের খারাপ মেয়ে ছেলে। ও স্বভাব চরিত্রেরও ভালো ছিল না কোনো কালে। টাকা আসে কি অমনি দা ঠাকুর? ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে সেই পঞ্চা? সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এগা থেকে উঠে গিয়ে হিংনাড়ায় বাস করত। বড় বউয়ের সঙ্গেও ঝগড়া, শুধু ঝগড়া। বুধোর মার দাপটে এপাড়া কাঁপে দা ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই। সবাই কিছু না কিছু ধারে ওর কাছে। ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেন? বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে সবাই। দরকারে অদরকারে ধানের জন্যই বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্যই হাত পাততে হয়। পাড়াশুদ্ধ সকলের মহাজন, কেডা কথা বলতে যাবে? পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার কোনো জায়গা নেই। সকলে বললে, বুধোকে বলুন, ওর গোলায় জায়গা আছে। তবে ওর মা। বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি, ওগো, আমার 2টো ধান রাখবে তোমার গোলায়? আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? কদ্দি ধান? 20-4-5 রেখে দিতেই হবে। নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে। বুধোর মা হেসে বললে, তা রেখে দিয়ে যাও। তবে চোর কি ইঁদুরে ধান নষ্ট করলে আমায় দায়ী হতে হবে না তো? হায় কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনও ওকে বুড়ি বলা চলে না। অন্তত বুড়ি বলতে যা বোঝায় তাও নয়। বেশ দোহারা চেহারা, লম্বা 68 গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়। ঢিলেঢালা হয়ে গিয়েছে শরীর। তবে মুখের চেহারা এখনও আশ্চর্য রকমের ভালো, এত বয়সেও। গর্ব ও তেজ ওর চালচলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের ওপর জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো। হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধিষ্ঠারী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলোর চোখে এখনও খেলে, চোখ দেখে মনে হয়। কিন্তু আমার ওপর ও কেন এত প্রসন্ন হয়ে উঠল কে জানে। আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে ল্যাপা পোছা উঠোনে 2-10টা ধান যা ছড়িয়ে পড়েছিল নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাড় দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে, তুলে রাখো যত্ন করে। দাঁড়াও, আর 2টো এদিকে ছড়িয়ে আছে। ওনার মুখগুলো কি করে যে ধানগুলো তোলে, সব ঠেলামেলা কাজ। মন দিয়ে কেউ কি কাজ করে এ বাজারে? অনেক দিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ে গেল। ভালোই লাগে। আমি বললাম, তীর্থধর্ম করেছো? বুড়ি জিভ কেটে বলল, সে ভাগ্যে কি আমার হবে বাবা ঠাকুর? কেন, গেলেই হয়। পয়সা কড়ির যা হক, অভাব তো নেই।
কে বললে বাবা ঠাকুর? পাড়ার মুখপোড়িরা আমার নামে লাগায়, পয়সা কোনে পাবো? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এ গা ছেড়ে কখনো কোথাও গিয়েছ? গঙ্গা স্নান করতে গিয়েছিলাম কালীগঞ্জে। আড়ংঘাটার যুগল কিশোর দেখনি? না বাবা, একবার ও পাড়ায় বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়া সতীমায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না ওদেশে। অনেক দিনের কথা, তখন আমার 4 বছরের। ক বছর হলো বাবা ঠাকুর? তা হয়েছে প্রায় 40 বছর। এবার কোথাও যাব ভাবছি বাবা। চিরজন্ম কেটে গেল এই বাঁশবাগানে ডোবা আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশ বিদেশটা দেখব। এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের শালীর বড় ছেলে ও তার খুড়শাশুড়ির কাছ থেকে, আর ওপাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপাশে নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গুড়ি খণ্ডগিরি শ্যামশোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাতে বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি হ্রদ দেখতে। তা কি করে জানবো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম আমি যাব আর বৈষ্ণব বউ। আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনো পুরী যাননি? বিদেশেও বেরোননি? একা যাওয়া এত দূর, বিপদে না পড়েন? তুমি বাবা তোমার জানাশোনা লোককে চিঠি লিখে দাও, পাণ্ডাদেরও চিঠি লেখো। সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন 15 কেটে গেল। একদিন কুমোরপাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল। আমি বললাম, কি রে, তোর মা ভালো আছে? প্রাতপের নাম? আগে বাবু, মা তো ছিকেত্তর গিয়েছে। সে কি, তোর মা গিয়েছে? কই, জানি নে তো। কার সঙ্গে? আমার শালির ছেলে আর এক খুড়শাশুড়ি গেল কিনা রথে, তাদেরই সঙ্গে। তা তো শুনিনি। ওপাড়ার খুড়িমা মানে রামের মা আর শশী বৈরাগী স্ত্রী, ওরা গেল সেদিন, ওরা একসঙ্গে। সে বাবু আমরা শুনিনি, তাহলে তো ভালোই হতো। কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাধাঘাটের সোপানে খুড়িমা সিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন। হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশেই ছিল বৈষ্ণব বউ। তাকে বললেন, হ্যাঁ গো বৈষ্ণব বউ, ও কে দেখো তো, আমাদের গায়ের বুধোর মা না? শশী বৈরাগীর বউ চোখে কম দেখে, সে বললে, না মা ঠাকুরুন, বুধোর মা এখানে কম থেকে আসবে, আপনি যেমন। এগিয়ে দেখো না বউ, আন্দাজে মারলে হয় না, ও ঠিক বুধোর মা, যাও গিয়ে দেখে এসো। বুধোর মা হঠাৎ সামনে স্বগ্রামে বৈষ্ণব বউকে দেখে হাঁ করে রইলেন। নিজের চোখে বিশ্বাস করতে পারলে না। বৈষ্ণব বউ এসে এগিয়ে বলি, দিদি নাকি? ও মা, আমার কি হবে? তাই বামুন মা বললে। বুধোর মায়ের আড়ষ্টভাব তখনও কাটেনি। বললে, কে? বামুন মা আমাদের, রামবাবুর মা, ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওখানে। তোরা কবে এলি? বামুন দিদি কবে এলেন? ও মা, আমি কোনে যাব, এ কি কাণ্ড! তাই তো, তোরা আসবি, আমাকে তো বলিসনি কিছু। তুমি এলে কাদের সঙ্গে? তা কি করে জানবো যে তুমি আসবে? খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া, এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না।
বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি। এই সবে বিদেশে পা দিয়েই এই ধরনের ঘটনা। খুড়িমা একগাল হেসে বললেন, ও মা, আমি কোথায় যাব, তুমি কবে এলে গা? বুধর মা বললে, কি ভাগ্যি করে এলাম বামুন দিদি, তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, কি আশ্চর্য কাণ্ড। তা কবে এলেন বামুন দিদি? পরস্পর আলাপ আপ্যায়নের পর বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গে থাকবে সবাই। সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠল, মন্দির দর্শন করলে। পরদিন সকালে একত্রে গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলে। এর পরবর্তী ইতিহাস খুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বননিকুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দু একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সমস্ত বুঝিয়ে দিতে লাগলেন। বুধর মা কখনো পাহাড় দেখেনি জীবনে। এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যায়। উদয়গিরি আরোহণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে এ গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করবার চেষ্টা করেছিলাম মাত্র একদিন আগে যে উদয়গিরি নির্জন বনভূমিতে আমি আমার সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘমেদুর প্রভাতে বসে বসে বনবিহঙ্গে কাকলির মধ্যে বহু শতাব্দী পারে সঙ্গীত শুনেছিলাম। সেখানে গিয়ে বুধর মায়ের মনের সে ভার্জিন আনন্দ। সমতলে পাষাণ চত্বরের মতো শৈলশিখর যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদী। কত বন্য লতাপাতা, কুচিলা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষ যক্ষিণী, কত নাগ নাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধর মা বলে উঠল, কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই বামুন দিদি, আমাদের গায়ে শুধু কাদা আর ধুলো। কত ভাগ্যি করলে তবে এসব জায়গায় আসা যায়। আচ্ছা, ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে বলো তো কি? ওগুলো মুনি ঋষিদের গুহা। মুনি ঋষিদের কি বললে বামুন দিদি? গুহা মানে থাকবার ফোকো। কে করেছে এসব? গভর্নমেন্টও? সেকালের রাজরাজারা তৈরি করেছে। এসব দেখলি চোখ জুড়োয় বামুন দিদি, কখনো দেখিনি এসব। পৃথিবীতে যে এমন সব জিনিস আছে তা কখনো জানতাম না। জানবই বা কি করে? চিরকাল বাঁশবন, ডোবার, গরুর গোয়াল এই নিয়েই তো আছি। নাম্বার পথে একটা ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের দরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল। খুড়িমা বললেন, আপনার এখানে ঘর? স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বলল, হ্যাঁ, নিজের ঘর। তোমরা কোথায় যাবে? হ্রদ দেখতে এসেছি বাংলাদেশ থেকে। এখানে খাবার কিছু পাওয়া যায়? আমি মুড়ি বিক্রি করি, আর আচার আছে, লঙ্কার, আমের, কুলের। কীরকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভেতর থেকে যা হাতে করে এনে দেখালে সে কতগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল। খুড়িমা তার সঙ্গিনীরা সেসব পছন্দ করলেন না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার। আমসি আর শুকনো কুল, ওর নাম নাকি আচার। এখানে আচার তৈরি করতে জানে না বাপু। বুধর মা তো আচার দেখে তখনই হেসেই খুন হয়েছিল। বলে, না একটু তেল, না একটু গুড়, না দুটো মেথি কি কালো জিরে, আচার বুঝি অমনি হয়? আপনারা যেমন খান আমাদের তো কিছুই হয় না, তাও ওদের চেয়ে ভালো হয়। ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্যে। ট্রেনের তখনও দেরি। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বুধর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধে হয়নি। পাণ্ডা বললে, দেখুন মা। বুধর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে। নীল সমুদ্র ধুধু করছে যতদূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালুবেলায়। দক্ষিণে বামে সামনে অকুল জলরাশি। খুড়িমা
বৈষ্ণব বউ, বুধোর মা সকলেই নির্বাক নিস্পন্দ। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পরে ওদের চমক ভাঙল। বুধোর মা আঙুল দিয়ে দেখিয়ে বলল, কি কাণ্ড বামুন দিদি, এমন কখনো ঠাউর করিনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধোর মা বললে, উহ রে জল। খুড়িমা বললেন, তাই। কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বললে বুধোর মা, আচ্ছা বামুন দিদি, ওপারে কি গা? রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি? হ্যাঁ, কি কাণ্ড, একদিন মরছিলাম ডোবায় আর বাঁশবনে পচে, কত কি দেখলাম। চলো সব এখনই গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9:30টার পর জগন্নাথ বিগ্রহে সিঙার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে, তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে তাই 4-5 মাস পুরীতে প্রতি বৎসরই কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন। মন্দিরে কোন এক সাধু এসেছেন, রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন। সেসব শুনলে মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি, তাহলে সিংহদরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন, নিয়ে যাবেন সেই সাধুর কাছে ওকে বা ওর সঙ্গিনীদের। পাণ্ডা ওদের বাসায় নিয়ে এলো। দোতলা ঘরের একটা কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে। দেওয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলো বেতের প্যাটরা তোলা। পাণ্ডা গিন্নি বললে, ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে। পাণ্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পুজো হয়। বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনি ভক্তিমতী। দোতলার ছোট্ট ঠাকুরঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা, কড়ি ঝিনুকের দোলায় গৃহদেবতা বসানো। দেওয়ালে পদ্ম আঁকা, সর্বদা ধূপধুনের গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে। ধপধপ করে ওদের গায়ের রং, মাথায় একঢাল কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বলে, মোর বাবা ভিতরছ পাণ্ডা। খুড়িমা বললেন, সে কি? রুক্মিণীর মা বুঝিয়ে বলেন, পাণ্ডাদের মধ্যে বড়, সিঙার বেশ করবার একমাত্র অধিকার ওদের, সেই জন্য উপাধি সিঙারি। বৃন্দাবন সিঙারির পুত্র গোবিন্দ সিঙারি। অনেক বেশি মান ওদের। 2 জন গোমস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা, কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া, ভুরভুর করছে গব্বঘৃতের সুগন্ধ তাতে, আরও 2-3 রকম মিষ্টি। পাণ্ডা গৃহিণী বললেন, কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে, মধ্যাহ্ন ধূপ সরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্মা করে দিলে। বুধোর মা বলে উঠলে, ও বামুন দিদি, এ কি কাণ্ড, এ যে আমারই নিয়ে নাচতে লাগলো ঢেউয়ে। বৈষ্ণব বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সপাটে এক আছাড় মারলে বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে। কাল রাত্রে সে বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজে গিয়ে নিয়ে এলেন ওদের নৃসিংহদেবের মন্দির প্রাঙ্গণ পার করে। সেদিন মধ্যাহ্ন ধূপ সরতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছলো বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো। অন্যান্য সঙ্গিনীদের খাওয়ার অভ্যেস বেলা 3টের সময়। তারা বিশেষ অসুবিধা অনুভব করলে না। সন্ধেবেলায় বিমলা দেবীর মন্দিরে চাতালের কাছে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসলে সেখানে হাত জোড় করে। আরও অনেক বৃদ্ধা সেখানেই উপস্থিত। প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছে। বুধোর মা কিছুই বুঝলে না।
দু চারবার বোঝবার চেষ্টা যে না করলে এমন নয়, কিন্তু কি যে বলছেন উনি, যদি একটা কথা সে বুঝে থাকে। তবুও তার চোখ দিয়ে জল এলো, কোনো কারণে নয়, এমনি। কেমন সুন্দর কথা বলছেন উনি, মুনি ঋষিদের মতো চেহারা, কত বড় উঁচু মন্দির, বাবা। ও কেমন করে লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরি করতে? পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলে, মন্দিরটা কারা তৈরি করলে মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন, বিরক্ত হয়ে বললেন, আহ, এক মনে শোনো না বাপু। বুধোর মা অপ্রতিভ হয়ে বললেন, না, তাই শুধোচ্ছিলাম। ওদিক থেকে কে ধমক দিয়ে উঠল, আহ। আরেকজন টিপ্পনি কেটে বললেন, শুনতে আসে না তো, কেবল গল্প করতে আসে। বুধোর মার বড় রাগ হয়ে গেল, একটু কথা বলবার জো নেই, বাবা। এইসব মেয়ে ছেলেদের যদি একবার আমাদের গায়ে পেতুম তবে দেখিয়ে দিতাম। পরক্ষণেই সে রাগ সামলে গেল। না না, সে মহা পাপী। জগন্নাথ প্রভু তাকে দয়া করে ডেকে এনেছেন এখানে, নইলে তার কি সাধ্যি সে এখানে আসে মন্দিরে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো লোক, কেমন ভালো কথা। এসব কথা কেউ তাদের গায়ে বলে? ওরকম বুড়ো তো কতই আছে, নইলে জেলের বাবা কেদার, কাকতারানে, পাঁচু, শ্যামাযুগী, বেহারি কুমোর, আরও দু একটা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল। ওসব কিছু নয়, মুখে মার ঝাঁটা পোড়া মুখদের। এতকাল সে কোথায় কোন গর্তে পড়েছিল কে জানে। কি চমৎকার জায়গা, কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল, তখন সে আবার কাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা, এই মন্দিরটা কে তৈরি করলে মা ঠাকুরন? বিশ্বকর্মা। বটে। বুধোর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পেছন থেকে বললেন, ও বুধোর মা, অমন কথা বলতে আছে শাস্ত্র পাঠের সময়? ছি, আর অমন করো না। রাত্রে বাসায় এসে বুধোর মায়ের উৎসাহ কি! বললে, ও বামুন দিদি, বড্ড ভালো লেগেছে আমার। যে কটা টাকা হাতে আছে তীর্থধর্মই খরচা করব। কি ভাগ্যি ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। কলিকালের জাগ্রত দেবতা জগন্নাথ, যে যা কামনা করে তাই তিনি পূর্ণ করেন। কলিকালে অন্ন ব্রহ্ম, অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করেছেন দুহাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। ধ্যান, ধারণা, তপস্যা এসব শিখেই তুলে রাখো। অন্ন বিলো, শুধু অন্ন বিলো, অন্নদান মহাযজ্ঞ। বুধোর মা এ কথাটা কিছু কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরছে তাদের গায়ের আশেপাশে, তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ায় 17 জন লোককে বিনা বাড়িতে 9 ধান কর্য দিয়েছিল। কেউ কেউ বলেছিল, মুচিদের ধান কর্য দিলে বুধোর মা, ওদের লাঙল নেই, জমি নেই, কর্য শোধ দেবে কি করে? বাড়ি দেওয়া তো চুলোয় জাগবে। বুধোর মা গ্রাহ্য করেনি সেসব কথা। আজ সিঙারি গিন্নির মুখে জগন্নাথ অন্নদান মাহাত্ম্য শুনে ওর বুকখানা 10 হাত হলো। ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গিয়েছেন তাহলে। সবাই তাকে মন্দ বলে তাদের গায়ে, তারা এসে দেখুক এখানে। সন্ধ্যাবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে ও আজ ভালো করে দেবতাকে যেন বুঝতে পারলে। সে যা বোঝে, অন্নদান মহাপুণ্য। সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি? গনসা মুচির ভাই বউ ছোট্ট কোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, ও দিদমা, কাল থেকে মোর খোকার পেটে 2টো দানাও যায়নি। একটা উপায় যদি না করেন, সব শুদ্ধে না খেয়ে মরতে হবে। ধামা বেঁধে তোমার নাতি আজ 2 দিন আগে 8 আনা রোজগার করে আনলে, তাতে কদিন খাওয়া হবে বলো তো? 2 টাকা করে চালির কাঠা, একটা হিল্লে করতে হবে দিদমা। ও বললে,
ধামা নিয়ে আসিস এখন মানকের বউ, ধান দেব। একজন যদি নিয়ে গেল অমনি 10 জন এসে পড়ল। মুচিপাড়ার সব ভেঙে পড়ল ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো, খেতে পাচ্ছি নে দিদমা, ধান দাও। কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। এতদূর থেকেও জগন্নাথ দেব তা জানেন, তাই কি এতদূর থেকে তাকে ডেকে এনেছেন? সেদিন কিসের সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা সন্ন্যাসী ঠাকুর, সে কিছুই বুঝছিল না। আর জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে, তাকে খাওয়াও, মাখাও, গোলার ধান কর্য দাও, ওদের বিনা বাড়িতেই কর্য দাও। খুড়িমাকে সে ফেরবার পথে সব বললে। জ্যোৎস্না রাত্রে সমুদ্রের ধারে ওরা সবাই গেল। বুধোর মাও গেল। কুল কিনারা নেই জলের। আর কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধাটির সঙ্গে মন্দিরে দেখা, তিনিও ছিলেন। কে একজন বড় সন্ন্যাসী, নাম শ্রী চৈতন্য, এমন জ্যোৎস্না রাত্রে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন সে গল্প। না, সে নিজে কখনো ওদের নামও শোনেনি। অজপাড়া গায়ে বাড়ি, কে ওদের নাম শোনাচ্ছে? সে জানে পায়রাগাছির ফকিরের নাম। পায়রাগাছির ফকিরও মস্ত সাধু। সেবার তার একটা গাই গরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি। সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা। বুধোকে সেখানে পাঠানো হলো। ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভালো, সবাই বড়, সেই কেবল পাপী। বুধোর মাও দুহাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে। খুড়িমা বললেন, চলো বুধোর মা, বাসায় ফিরি, ভালো লাগছে? পাপ মুখে কি করে আর বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চেরে জম্ম পড়ে থাকি। শুদ্ধ ওই ছোট নাতনিটার মায়া। আমার হাতে না হলে দুষ্টু মেয়ে খাবে না। এখন বসে বসে তার কথাই বড় মনে হচ্ছিল। আহা, কদিন যে মুখটা দেখিনি। বুধোর মা আঁচলে চোখ মুছলে। সে রাত্রে শুয়ে বুধোর মা ছটফট করছে। অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বৈষ্ণব বউ ওদের ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধোর মা। সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বিষিয়ে উঠেছে। পরদিন দেখা গেল জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে দেখানো হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেওয়া হলো। 3 দিন পরে রথের আগের দিন। বুধোর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বৈষ্ণব বউ, গ্রামের সবাই ঘিরে বসে। এমনকি সে বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, কখনো আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলেছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললেন, ও বুধোর মা, কেমন আছো? ভালো না বামুন দিদি। বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন বামুন দিদি, ছোট নাতনিটার জন্যে মন কেমন করছে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো দিদি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ওসব চিন্তা ছেড়ে দাও। রাত 12টার সময় আরেকবার জ্ঞান হলো ওর। জ্ঞান হলেই বলে উঠল, ও মুখুজ্জে ঠাকুর, আমার সেই 7 গন্ডা টাকা। খুড়িমা মুখের ওপর ঝুঁকে বললেন, কি বলছো ও বুধোর মা? আমার সেই 7 গন্ডা টাকা আর শাড়ি দেবা না? হরি নাম করো, হরি হরি বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমবাগানের তলায় মুখুজ্জে ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটো গাছটায় দেখা। ঘাটের পথ, লোকজনের যাতায়াত বড়। এখান থেকে সরে চলো ওদিকে, ও মুখুজ্জে ঠাকুর। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধোর সঙ্গে আমার পথে দেখা। ওর গলার কাছা দেখে একটু অবাক হয়ে বললাম, কি রে, গলায় কাছা কেন? বুধো বলল, মা নেই, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছে। পরে একটু থেমে বললে, তিনি ভালোই গিয়েছে, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল সন্ধান দিয়ে গেল না। কাউকে তো বলতো না টাকার কথা।
গ্রামের সবাই বলে রথের দিন তিথিস্থানে মৃত্যু। কি জানি কীরকম হলো, অমন স্বভাব চরিত্রের চিরকালের খারাপ মেয়ে মানুষ। জগন্নাথ নিতান্ত কৃপা না করলে কি এমনি হয়? মাগির অদৃষ্ট ছিল ভালো। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বুধোর মায়ের মৃত্যু। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন এক গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।